স্বাগতম জানাচ্ছি সবাইকে সাকিব ক্লাসরুমে। আমরা আজকে এইচএসসি 2021 ব্যাচের অ্যাসাইনমেন্টের ফিজিক্স দ্বিতীয় সপ্তাহের জন্য যেই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তাপগতিবিদ্যার, ওই অ্যাসাইনমেন্টটিকে সলভ করা ট্রাই করব এবং আমি আমার ভিডিওর শেষে আমি যেভাবে সলভ করেছি এই কপিটা তোমাদেরকে নমুনা কপি হিসেবে দিয়ে দিব। তো চলো শুরু করি। প্রথমে বলে নিচ্ছি, আমাদের কিন্তু এই ফিজিক্সের এই অ্যাসাইনমেন্টটি কিন্তু দ্বিতীয় সপ্তাহের জন্য, ঠিক আছে? এবং এই অ্যাসাইনমেন্টের শিরোনামটা এখানে দেওয়াই আছে বোর্ড কর্তৃক, এবং সেটা হচ্ছে তাপগতিবিদ্যা। তো এখন আমরা এখানে যেই প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করব। তার পাশাপাশি আমি আমার ভিডিওর শেষে অ্যাসাইনমেন্টটার একটা কপি দিয়ে দিব এবং একটা পিডিএফ ফাইল আমি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। তো চলো শুরু করি। দেখো, প্রথমে বলা হয়েছে যে এন্ট্রপির মাধ্যমে তাপগতির দ্বিতীয় সূত্র লিখো। তো এটা বইয়ের মধ্যে আছে, তাপগতির দ্বিতীয় সূত্রটা তোমরা লিখে ফেলবা, ঠিক আছে? যেমন আমরা যদি সূত্রটা বলি, সেটা হচ্ছে প্রকৃতির সকল ভৌত অথবা রাসায়নিক ক্রিয়া এমনভাবে সংঘটিত হয় যে যার ফলে সার্বিক ব্যবস্থাপনায় এন্ট্রপিটা ইনক্রিজ হয়, মানে বৃদ্ধি পায়, ঠিক আছে? নির্দিষ্ট সীমার মধ্যে একটি প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি অপরিবর্তিত থাকে। তো এটা বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? সুতরাং তুমি বই থেকে এটা লিখতে পারো ক নাম্বারের অ্যান্সারটার জন্য। তারপরে এটার আরো একটা অংশ আছে, এখানে বলা হয়েছে যে পরিবহন, পরিচালন এবং বিকিরণ তাপ সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? উত্তরের পক্ষে যুক্তি দাও। পরিবহন, পরিচালন এবং বিকিরণ। আচ্ছা, আমি একটু বলে নেই। দেখো, এই যে তিনটা প্রক্রিয়া, পরিবহন, পরিচালন এবং বিকিরণ, তাপ সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায়, কেননা এই সবগুলোই কিন্তু অপ্রত্যাগামী প্রক্রিয়া, ঠিক আছে? মানে প্রত্যাগামী নয়। তো এখন এটাকে যদি আমি একটু গাণিতিকভাবে বিশ্লেষণ করতে চাই যে এন্ট্রপি আসলে কি বৃদ্ধি পায় কিনা, ধরে নাও আমি একটা সিস্টেম নিলাম, সেই সিস্টেমের দুইটা বস্তুর তাপমাত্রা আমি কনসিডার করতেছি। তাহলে প্রথম বস্তুর তাপমাত্রাটিকে আমি যদি ধরি T1 এবং দ্বিতীয় বস্তুর তাপমাত্রাটাকে ধরতেছি আমি T2, ঠিক আছে? এটা আমি ধরে নিলাম কেন? কারণ ব্যাখ্যাটা দেওয়ার জন্য যে আসলে এন্ট্রপিটা কি বৃদ্ধি পায় কি পায় না। তো এখন এটা হচ্ছে কিন্তু কয়ের উত্তর, হ্যাঁ? কয়ের সেকেন্ড পার্টটা তোমরা আগে কয়ের তাপগতিবিদ্যার সূত্রটা লিখবা উপরে, তাপগতিবিদ্যার এন্ট্রপির যে সূত্রটা প্রশ্নের মধ্যে বলা হয়েছে ওইটাকে লিখবা, তারপরে গাণিতিক বিশ্লেষণটা দিবা এবং সেটা কিভাবে গুছিয়ে লিখবা আমি এখানে তোমাদের ম্যাথটা করাই দিতেছি, এবং এটা গুছিয়ে কিভাবে উপস্থাপন করতে হয় এটা আমি ভিডিওর শেষে দিয়ে দিব। সুতরাং টেনশনের কোনো কারণ নেই। তাহলে এখন আমি ধরে নিলাম যে প্রথম বস্তুর তাপমাত্রাটা হচ্ছে T1 এবং দ্বিতীয় বস্তুর তাপমাত্রা হচ্ছে T2, এবং এইখানে ধরে নেই যে T1 ইজ গ্রেটার দেন T2। এটা আমি ধরে নিই যে প্রথম বস্তুর তাপমাত্রাটা বেশি, দ্বিতীয় বস্তুর তাপমাত্রাটা কম। এখন তাপ পরিবহনের ক্ষেত্রে কি ঘটবে বলো তো? আমরা জানি তাপ যখন পরিবহন হয় সে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে পরিবহন করে। যদি আমি এই সিস্টেমের মধ্যে দুইটা বস্তু বিবেচনা করি, যেহেতু এই T1 তাপমাত্রাটা বড় ধরছি এবং T2 তাপমাত্রাটা ছোট হয়েছে, তাহলে অফকোর্স এই প্রথম বস্তুর তাপ ছেড়ে দিবে আর এই দ্বিতীয় বস্তুর তাপ রিসিভ করবে, ঠিক না? তাহলে সে যদি তাপ ছেড়ে দেয়, ধরো সে ডি কিউ পরিমাণ তাপ ছেড়ে দিল, সে যদি ডি কিউ পরিমাণ তাপ ছেড়ে দেয় তাহলে অফকোর্স দ্বিতীয় বস্তু সেই ডি কিউ পরিমাণ তাপটাই গ্রহণ করব, কিন্তু এই ক্ষেত্রে এটা কিন্তু কি হবে? মাইনাস, যেহেতু সে ছেড়ে দিছে। আর এটা কি হবে? প্লাস। তো এখন যদি আমি এন্ট্রপি বের করতে চাই, প্রথম বস্তুর ক্ষেত্রে যদি এন্ট্রপি আমি বের করতে চাই, প্রথম বস্তুর ক্ষেত্রে এন্ট্রপি, তাহলে কি হবে বলো? আমরা জানি এন্ট্রপি সূত্র কি? dq/t। তাহলে প্রথম বস্তু কি তাপ ছেড়ে দিছে, তাহলে মাইনাস, ঠিক আছে? আর এখানে কি হবে? T1। আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, এটা প্রথম বস্তুর জন্য, তাহলে দ্বিতীয় বস্তুর জন্য এন্ট্রপি কি হবে বলো? দ্বিতীয় বস্তুর জন্য এন্ট্রপি ফর সেকেন্ড থিং এন্ড দ্যাট উড বি dq/t2, ঠিক তো? তাহলে এখন ধরো আমি এটাকে ধরলাম S1 আর এটাকে ধরলাম আমি S2। তাহলে এখন বলছে এন্ট্রপির পার্থক্য বা এন্ট্রপি বৃদ্ধি পাবে কিনা। তাহলে এন্ট্রপি বৃদ্ধি পাওয়ার জন্য কি করতে হবে? আমার এই দুটার ডিফারেন্স বের করতে হবে। তো চলো আমরা এটা বের করি। তাহলে আমি যদি এটার এন্ট্রপির পরিবর্তনটাকে বের করতে চাই, এন্ট্রপির পরিবর্তন তোমরা লিখবে সুন্দর করে। তাহলে এন্ট্রপির পরিবর্তনটা কি হবে বলো? dq মাইনাস এটা 2 হবে T1।
ঠিক তো? পরিবর্তন। তাহলে এখন একটু খেয়াল করো, যদি আমরা পরিবর্তনটা বের করি, একটু তাকাই দেখো, এখান থেকে জি কিউ কমন নেওয়া যায়, এবং ডি কিউ কমন নিলে এটা হচ্ছে 1/T1 1/T2 মাইনাস 1/T1। ঠিক আছে? তো এখন দেখো এই T1 কিন্তু T2 থেকে বড় ছিল, T1 T2 থেকে বড়, তো T1 T2 থেকে যদি বড় হয়, দেখো T1 যদি T2 থেকে বড় হয়, তো এখন যদি আমি এটাকে উল্টাই দিই তাহলে কি হবে বলো তো? 1/T1 এবং চিহ্নটা কিন্তু উল্টে যাবে, তাহলে 1/T2। তার মানে এখানে T1 T2 থেকে বড়, ইট মিন্স 1/T1 টা 1/T2 টা 1/T1 থেকে বড়, ঠিক না? এই যে অসমতার রুলস থেকে চিহ্ন তো পাল্টে যাবে এখানে, তো অফকোর্স আমি কিন্তু বলতে পারি T2 টা 1/T1 টা বড়। যেহেতু 1/T1 টা বড়, এটা বড় রাশি থেকে একটা ছোট রাশি বিয়োগ করতেছি, তাহলে অফকোর্স রাশিটা কি হবে? ধনাত্মক হবে। তার মানে এটা কিন্তু সর্বমোট একটা কি পজিটিভ রাশি। আর পজিটিভ রাশি মানে কি? যে এন্ট্রপি বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রশ্নের মধ্যে যে বলা হলো যে তিনটা প্রক্রিয়ায়, পরিবহন, পরিচালনা এবং বিকিরণ, এই তিন প্রক্রিয়ায় কিন্তু কি হয়? এন্ট্রপি বৃদ্ধি পায়। তো গাণিতিক ব্যাখ্যাটা তোমরা এভাবে দিতে পারো। তো আমি এটা সাজিয়ে লিখে দিয়েছি, সুতরাং কোনো টেনশনের কারণ নাই, তোমরা ভিডিও শেষে নিয়ে দেখতে পারো। ঠিক আছে? তো এখন আমরা ক্ষয়ের অ্যান্সারটি করা ট্রাই করব। আচ্ছা দেখো, ক্ষয়ের মধ্যে কি বলা হয়েছে? ক্ষয়ের মধ্যে বলা হয়েছে, ধরো তুমি 27°C তাপমাত্রায় স্বাভাবিক চাপের 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমুষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করলে এতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। তাহলে ম্যাথটা খুবই ইজি, তুমি যদি একটু পড়ো তাহলে হয়ে যায়। দেখো কি বলছে, আমি একটা 1 গ্রাম ওজনের হাইড্রোজেন গ্যাস কনসিডার করব, যার তাপমাত্রা থাকবে 27°C। ঠিক তো? তাহলে আমরা আগে লিখি যে কি আছে, তাপমাত্রা দেওয়া আছে 27°C। আমি যে হাইড্রোজেন গ্যাসটা নিয়েছি, তাহলে এটাকে যদি আমরা কেলভিনে কনভার্ট করি তাহলে হচ্ছে 300K, এবং তোমরা জানো কিভাবে করতে হয়, 273 গুণ যোগ করলে হয়ে যায়। এখন বলছে তার আয়তন 4 গুণ করা হয়েছে, কিন্তু তা আমি তো পূর্বের আয়তনটা জানি না, তো ধরে নিলাম সেই পূর্বের আয়তনটা V1, যেটার মান হচ্ছে V। তাহলে অফকোর্স আয়তন যদি 4 গুণ করা হয়, তাহলে শেষ আয়তনটা হচ্ছে এই V এর 4 গুণ, মানে 4V। ক্লিয়ার? এতটুকু ইনফরমেশন তোমার কাছে দেওয়া আছে। আর কি বলছে বলো? আর তুমি একটু তাকায় দেখো, আমি যদি হাইড্রোজেন গ্যাসটা নেই, এটার ভর কিন্তু দেওয়া আছে 1 গ্রাম, তাহলে আমি 1 গ্রাম তাকে মোলে কনভার্ট করতে পারি। কিভাবে? কারণ আমরা যদি একটু দেখি যে হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম, তাহলে 2 গ্রাম যদি 1 মোল হয়, তাহলে 1 গ্রাম হচ্ছে অফকোর্স হাফ মোল, এবং তোমরা সেটা বুঝতে পারছো কিভাবে। 2 গ্রাম হাইড্রোজেন মানে 1 মোল, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন মানে হাফ মোল। মোলে কেন কনভার্ট করেছি? কারণ সূত্রের মধ্যে প্রয়োজন হয়। এখন দেখো, যেই প্রক্রিয়ায় আয়তনটাকে 4 গুণ করা হয়েছে, ওই প্রক্রিয়াটা সমষ্ণ প্রক্রিয়া। আর আমরা জানি যে সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে কিন্তু কি হয় বলো? সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে কিন্তু তাপগতিবিদ্যার সূত্র থেকে আমরা জানি যে ডিইউ এর মানটা 0 হয়, ঠিক না? কারণ এখানে তাপের কোনো পরিবর্তন হয় না। তো ডিইউ এর মান যদি 0 হয়, তাহলে অফকোর্স ডিকিউ আর ডিডব্লিউ পরস্পর কিন্তু সমান। ঠিক তো? কিন্তু তোমার কাছে বের করতে বলা হয়েছে কি? এন্ট্রপির পরিবর্তন। তাহলে এন্ট্রপির সূত্র কি ছিল? dq/t, এটা না? তাহলে আমার আগে dq টা বের করতে হবে, আর dq কার সমান? dw সমান। তাহলে dw বের করলে কিন্তু আমি আলটিমেটলি dq পেয়ে যাচ্ছি, আর dq পেয়ে ফেললে কিন্তু আমি এন্ট্রপির মানটাও বের করতে পারতেছি। তাহলে এখন আমি এখানে dw এর মানটা বের করব। তাহলে dq সমান সমান dw, এটা হচ্ছে আসলে w টা, কারণ আমি যদি বড় পরিবর্তনের দিকে তাকাই, তাহলে w সূত্র কি ছিল? সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি সূত্রটা হচ্ছে nRT ln V2/V1। ঠিক তো? তো এখন তাকাও, এই যে n এর মান বের করে নিয়ে আসছিলাম 0.5 মোল, তাহলে এখানে বসাও 0.5। এখন r এর মানটা যদি এটা কেলভিনে থাকে এবং এটা যদি মোলে থাকে, তাহলে r এর মান হচ্ছে, মোলার গ্যাস ধ্রুবক, এটার মান হচ্ছে 8.314। ঠিক আছে? আর এর মান কত? আর এর মান হচ্ছে 8.314। একটু লিখে দাও এখানে, আর সমান সমান 8.314,
এবং তার এককটা কি? তার এককটা হচ্ছে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। ক্লিয়ার? তাহলে এখানে আর এর মান বসাও লন। এইবার v2 কত ছিল? v2 ছিল 4v, কারণ আয়তন 4 গুণ করা হয়েছে আর উপরে হচ্ছে v। ঠিক আছে, এটা কাটা যায়। ঠিক আছে, তাহলে আমি যদি হিসাবটা করি তাহলে তোমরা দেখে নিবে, আমি একটু হিসাবটা দেখে নিচ্ছি কারণ আমি আগে এটা করেছি। তাহলে এটা হচ্ছে 85 জুল। তার মানে আমি ডিকিউটা পেয়ে ফেললাম। ঠিক আছে, তো এখন আমার প্রশ্নের মধ্যে বলা হয়েছে কি এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। তাহলে এনট্রপির পরিবর্তন নির্ণয় করতে হবে। এনট্রপির পরিবর্তন ds, এটা সমান সমান কি ছিল? dq/t। তো দেখো এই dqটা বের করার জন্য কিন্তু এত ইনফরমেশন। তাহলে এই যে dqটা আমি বের করলাম কোথা থেকে? কারণ সমষ্টি প্রক্রিয়া du শূন্য, আর du শূন্য হলে dq আর dw সমান হয়। আর w সূত্র আমরা জানি, সূত্র দিয়ে বের করলাম dq। এখন dq এর মানটা এখানে বসাই দেব। কত? 1728.85। ঠিক আছে, 0.85 ভাগ t। t কত ছিল? 300 কেলভিন। এই 300 কেলভিন এখানে বসাইলাম। তুমি ভাগ করো, ভাগ করলে এনট্রপি পরিবর্তন পাইবা জুল কেলভিন ইনভার্স। এটা একক কিন্তু জুল কেলভিন ইনভার্স। কেন? কারণ দেখো তাপের একক হচ্ছে জুল আর টি এর একক হচ্ছে কেলভিন। তার মানে আলটিমেটলি এটা হচ্ছে জুল কেলভিন ইনভার্স। তো এটা বার করলে হচ্ছে 5.76 জুল কেলভিন ইনভার্স। তোমরা একটু এই ক্যালকুলেশনটা একটু ভেরিফাই করে নিও ক্যালকুলেটর করে। তো এই হচ্ছে ক্ষয়ের উত্তরটা। ঠিক আছে, তো চলো আমরা আচ্ছা, এখন গয়ের মধ্যে যে প্রশ্নটা বলা হয়েছে ওই প্রশ্নের মধ্যে তারা বলেছে যে, আমি একটু পড়ি প্রশ্নটা। ধরো সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে, এই যে প্রসারণ যে আমরা করলাম গয়ের মধ্যে প্রসারণ করছি না, আয়তন ছিল বি, বি দ্বারা 4 গুণ বানাইছি, তাহলে অফকোর্স প্রসারণ করছি। প্রসারণ করার ক্ষেত্রে চাপের কোনো পরিবর্তন হবে কিনা? তার মানে চাপটা কিন্তু আগে ছিল 1 atm। কেন? কারণ প্রশ্নের মধ্যে বলাই হয়েছে তুমি যেই হাইড্রোজেনটা নিয়েছ সেই হাইড্রোজেনটা কিন্তু স্বাভাবিক চাপে ছিল। স্বাভাবিক চাপ ইট মিনস এসটিপি তে, তার মানে 1 atm চাপ। এখন এই যে আয়তন প্রসারণ করলাম, বি ছিল 4b বানাইলাম। এই বি থেকে 4b বানানোর কারণে আমার P2 তে একটা পরিবর্তন আসবে। তাহলে সেই P2টা আমার কাছে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা এই P2টা বের করি। তো সেটা বের করার জন্য আমরা কি করব? আমরা জানি যে P1 V1 P2 V2। তাহলে এখন আমার রিকোয়ারমেন্ট হচ্ছে P2 বের করা। তাহলে কিভাবে বের করব? দেখো P1 মানে 1 atm আর V1 কত? V1 মানে V আর P2টা আমার রিকোয়ারমেন্ট আর এই V2 মানে 4b। তাহলে এই VV কাটা গেল। এখন এখান থেকে P মানে P2 হচ্ছে 1/4 atm। তাহলে 1/4 atm মানে 0.25 atm। ঠিক আছে, তাহলে আমার চাপের কিন্তু একটা পরিবর্তন হয়েছে। কেন? দেখো চাপ আগে ছিল কত? 1 atm, এখন হয়েছে কত? 0.25। তার মানে পরিবর্তন কতটুকু হলো? চাপের পরিবর্তন তোমরা সুন্দর করে লিখবা 1 মাইনাস 0.25 atm। তাহলে এখানে উত্তর হচ্ছে 0.75 atm। ওকে, শুধু এতটুকুই না, আবার এখানে বলছে যে এই যে সমষ্ণ প্রসারণ এটার ফলে কৃত কাজ কত? তুমি কিন্তু এটা ক্ষয়ের মধ্যে বের করছে না, তো এখানে যেহেতু আবার বলছে বের করতে, তাহলে তুমি আবার একটু বের করে দেখায় দাও। কৃত কাজের সূত্র কি ছিল? W সমান সমান nRT ln V2/V1। তো তুমি ওই প্রশ্নে ক্ষয়ের মধ্যে n এর মান বের করছিল কত? 0.5 আর r এর মান হচ্ছে 8.314 আর t এর মান ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ 30 কত? 300 কেলভিন ইনটু ln V2 এর মান হচ্ছে 4b আর এর মান হচ্ছে v। আলটিমেটলি যদি তুমি হিসাব করো, হিসাবটা হচ্ছে আগেরটার মতোই 0.85। এটাই কিন্তু আমরা ওই ক্ষয়ের মধ্যে করছিলাম, কিন্তু যেহেতু এখানে আবার বলছে করতে, তাহলে আমি এই কৃতকাজটা বের করে দিলাম। ঠিক আছে, কিন্তু এর মেইন পার্টটা ছিল কি? চাপের পরিবর্তনটা দেখানো। তো এই হচ্ছে চাপের পরিবর্তনটা, একদম ইজি। ঠিক আছে, তো চলো আমরা গহ নাম্বার ম্যাথটা একটু সমাধান করে ট্রাই করি। আচ্ছা, গহ নাম্বার ম্যাথটা একটু দেখো কি বলছে। যেখানে বলা হয়েছে সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এনট্রপির পরিবর্তন হবে কিনা তা নির্ণয় করে দেখাও। সমচাপ ও সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের এই আয়তন প্রসারণে এনট্রপির পরিবর্তনের তুলনা করো। মানে প্রথমে আমি এই যে
আয়তন যে 4 গুণ করলাম ওই হাইড্রোজেন গ্যাসেরই কিন্তু আয়তন 4 গুণ করার পরে কিন্তু আমি ক্ষয়ের মধ্যে কিন্তু সমুষ্ণ প্রক্রিয়ায় তার এন্ট্রপির পরিবর্তনটা আগেই বের করে ফেলছি। এখন বলছে সমচাপ প্রক্রিয়ায়ও তুমি এন্ট্রপির পরিবর্তনটা বের করো। তারপরে সমুষ্ণ প্রক্রিয়ার যে এন্ট্রপির পরিবর্তন আর সমচাপ প্রক্রিয়ার যে এন্ট্রপির পরিবর্তন তার বিয়োগফলটা বের করতে বলছে, তার পার্থক্য চাইছে। তার মানে ফার্স্ট পার্টটা কিন্তু তুমি করেই ফেলছো। সমুষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন বের করছি না আমরা ক্ষয়ের মধ্যে, তো এখন জাস্ট আমি সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা বের করব। ঠিক আছে, তো চলো আমরা ম্যাথটা করি। তো একটু খেয়াল করো, আমি যদি সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে বের করি, কেন সমচাপ প্রক্রিয়া বের করবো, কারণ সমুষ্ণ প্রক্রিয়া বের করে ফেলছি। সমচাপ প্রক্রিয়ার কাহিনীটা কি ছিল, সমচাপের ক্ষেত্রে কিন্তু পিটা ধ্রুবক থাকে, ঠিক না, চাপ পরিবর্তন হয় না। আগে ইনফরমেশনগুলো লিখি, V1 ছিল V, V2 ছিল 4V, T1 ছিল 300 কেলভিন, আর এখন T2টা একটু বের করি। দেখো T2টা কেন লাগে, আমি কি বের করতে চাচ্ছি, আমি বের করতে চাচ্ছি সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন। ঠিক আছে, তো এখন খেয়াল করো, আমি যদি একটু T2টা এখান থেকে বের করে নেই আগে, কিভাবে বের করব, V1/T1 = V2/T2 চার্লস বয়েলের সমন্বয় সূত্র দ্বারা। তো এখন এখানে মান বসাই, T1 এর মান কত 300, আর V1 মানে V, V2 মানে 4V, আর এখান থেকে T2 এর মান তুমি হিসাব করে দেখবে, এই V কাটা গেলে এটা হচ্ছে 1200 কেলভিন T2 এর মান। তো একটু খেয়াল করো, 1200 কেলভিন কিন্তু হইল। ঠিক আছে, এখন কঠিন আর তরলের ক্ষেত্রে কিন্তু আমরা যেমন আপেক্ষিক তাপকেই S হিসাব করি, মানে আপেক্ষিক তাপ S হিসাব করি, কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু আবার দুইটা ভাগ আছে, ঠিক না। যেহেতু স্থির চাপ বলা হয়েছে প্রশ্নে, স্থির চাপ বলা হয়েছে মানে কি সমচাপ, তাই আমরা কি করব, আমরা স্থির চাপের গ্যাসের আপেক্ষিক তাপটা বের করব, মানে সিপিটা বের করব। সিপি কেন, কারণ হচ্ছে এটা একটা গ্যাস, তাহলে আমরা সিপিটা বের করলে কি হচ্ছে বলো, আমরা জানি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু কি আর, তাহলে এখান থেকে যদি সিপিটা বের করি তাহলে হচ্ছে আর প্লাস সিভি। তাহলে এখন তুমি খেয়াল করো, সিবির আবার একটা সূত্র জানো, সিবির সূত্রটা কি, আর বাই 1 মাইনাস গামা, এবং আর এর মান কত আমরা জানি, কত বলো 8.314। এখন দেখো গামার মান কিন্তু হাইড্রোজেনের জন্য গামার মান কত হয়, হাইড্রোজেন কি, হাইড্রোজেনের জন্য গামার মান হয় 1.4। তাহলে আমি এখানে যদি 1.4 বসে হিসাব করি, 4.314 প্লাস 8.314, 1 মাইনাস 1.4, সরি এটা গামা মাইনাস 1, তো গামা মাইনাস 1 মানে 1.4 মাইনাস 1। তো এখন তুমি হিসাব করে দেখো এটার মানটা তুমি পাচ্ছ, আমি আগে হিসাব করে রেখেছি এত 01, এবং এটা এককটা কি হবে, এককটা হবে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। তাহলে খেয়াল করো, প্রথমে তুমি কি করলা, তুমি আগে T2টা বের করলা, তারপরে তুমি সিপি বের করলা। কেন, তার কারণ হচ্ছে তুমি এটার এন্ট্রপিটা বের করতে চাচ্ছ। আর গ্যাসের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনের সূত্রটা কি ছিল বলতো, আমি যদি এটাকে একটু মুছে দেই, এই যে এই পাশে একটু লিখতে চাই, হ্যাঁ, এন্ট্রপির সূত্রটা কি ছিল, এন্ট্রপির সূত্রটা ছিল DS is equals to NCP ln T2/T1। তো খেয়াল করছো, সূত্রের রিকোয়ারমেন্টই ছিল T2 লাগবে, এই কারণে আমি T2 বের করছি। সূত্রের রিকোয়ারমেন্ট ছিল সিপি লাগবে, এই যে এখানে সিপি বের করছি। ঠিক আছে, তো এখন জাস্ট ইনপুট করো ভ্যালুগুলো। n এর মান তুমি আগে বের করছো হাফ মোল 0.5, সিপির মান এই যে এখানে পাইছো তুমি কত 29.01 ইনটু ln T1 এর মান, T2 এর মান কত বের করছো তুমি 1200, আর T1 এর মান কত ছিল 300। তোমরা হিসাবটা করে দেখবা এন্ট্রপির পরিবর্তনের মানটা হচ্ছে 20.10 জুল কেলভিন ইনভার্স। ঠিক আছে, জুল কেলভিন ইনভার্স। তাহলে এটা কি ছিল, সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। এখন তুমি সমুষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন আগেই বের করে ফেলছিলা, কত বের করেছিলা, তাহলে এটা DS1 DS2 হচ্ছে সম উষ্ণতা, তাহলে সম উষ্ণতা বের করছিল আমি ক্ষয়ের মধ্যে 5.76 জুল কেলভিন ইনভার্স। তাহলে এখন এই দুটো পার্থক্য চাইছে, তাহলে অফকোর্স তুমি বের করতে পারবা। তাহলে পার্থক্যটা কি হবে, জাস্ট এটা থেকে এটা বিয়োগ করে দিবা। তার মানে আমি যদি এখানে পার্থক্যটা দেখাই, পার্থক্য সমান সমান 20.10 মাইনাস 5.76,
জুল কেলভিন ইনভার্স। একদম ইজি। কিন্তু প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নে বলছে এই যে আয়তন প্রসারণ করলো, এখানে তো এন্ট্রপির একটা পরিবর্তন হবে, সেটা বের করতে বলছে। সেটা কিভাবে বের করব? সেটা বের করবো হচ্ছে আমরা সমচাপ এবং সমষ্ণের ক্ষেত্রে, তারপরে বের করে এটার বিয়োগফল বের করতে বলছে, মানে পার্থক্য। তাহলে সমচাপের এন্ট্রপির পরিবর্তনের সূত্রের মধ্যে লাগে হচ্ছে সিপি আর টি টু। তাহলে টি টু এই সূত্র দিয়ে বের করলাম, আর সিপি এখান থেকে বের করলাম। সিপি আর টি টু বসাইলাম, আমি এটার এন্ট্রপির পরিবর্তন পাই ফেললাম। ক্ষয়ের মধ্যে কি পাইছিলাম? সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। তাহলে সমষ্ণ আর সমচাপের পার্থক্যটা এখানে আমরা যদি বের করি, উত্তরটা হচ্ছে 14.34 জুল কেলভিন ইনভার্স। এই হচ্ছে আমাদের গহয়ের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো আমার হিসাবে ঝামেলা হয় বা তোমাদের যদি মনে হয় যে এটা সঠিক না, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। একদম ইজি, এটা বইয়ের মধ্যেও আছে, তোমরা বই থেকেও লিখতে পারো সুন্দর করে। বলছে যে কার্নো চক্রের তাপমাত্রা বনাম এন্ট্রপির লেখচিত্রের সাহায্যে অঙ্কন করে বিভিন্ন ধাপ ব্যাখ্যা করে। এটা বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। তারপর আমি একটু বলে দিচ্ছি, দেখো তোমরা, যে আমরা কার্নো ইঞ্জিন কিন্তু মূলত 4টা ধাপে হয়। ঠিক আছে, 4টা ধাপে তৈরি করা হয়। তো প্রথম ধাপে কি হয়, 1 থেকে 2 এর মধ্যে সমষ্ণ প্রসারণ ঘটে। তারপরে কি হয় বলতো, তারপরে কিন্তু রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরে আবার হয় সমষ্ণ সংকোচন, তারপরে আবার রুদ্ধতাপীয় সংকোচন। তো এই ধাপগুলোই আমাকে একটু ব্যাখ্যা করতে হবে। তো প্রথম ধাপটা কি ছিল, 1 থেকে 2 এর ক্ষেত্রে কিন্তু টি1 এবং টি2 সমান হয়, মানে প্রথম ধাপটা কিন্তু সমষ্ণ ধাপ হয়, সমষ্ণ প্রসারণ। ঠিক আছে, তাহলে সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে তুমি বলো তো, সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে আমার কি হয় বলো তো, টি1 আর টি2 পরস্পর সমান হয়, মানে ধ্রুব থাকে, তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে যদি আমি এন্ট্রপিটা বের করতে চাই, তাহলে অফকোর্স এন্ট্রপিটা বৃদ্ধি পাবে। কারণটা কি? কারণ আমরা জানি এন্ট্রপি সূত্র হচ্ছে ds সমান সমান dq বাই t। যেহেতু টিটা সেম থাকে, তাহলে টিটা সেম থাকে, কিন্তু dq কিন্তু পরিবর্তন হয়। বুঝতে পারছো? সমষ্ণ প্রক্রিয়ায় টিটা স্থির থাকে, তাপমাত্রাটা স্থির থাকে। তুমি এই পাশে এইদিকে তাপমাত্রা বসাবে, এদিকে এন্ট্রপি বসাবে, s1 s2 t3 t4 t1 t2। ঠিক আছে, যদিও আমি এগুলো গুছিয়ে ভিডিও শেষে অ্যাড করে দিয়েছি। এখন কথা হচ্ছে যে এখানে টি1 টি2 সমান আছে, এই কারণে টিটা স্থির, বাট ডিকিউ কিন্তু চেঞ্জেবল, তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো তাপমাত্রা বৃদ্ধি পেলে অফকোর্স যেহেতু তাপমাত্রার সাথে এন্ট্রপির সম্পর্ক সমানুপাতিক, তাহলে এন্ট্রপি বৃদ্ধি পাবে। এটা কথার জন্য, এটা হচ্ছে ধাপ 1 থেকে 2 এর জন্য। তাহলে ধাপ 1 থেকে 2 এর নাম কি? সমষ্ণ সংকোচন। ঠিক আছে, এখন তুমি আসো ধাপ 2 থেকে 3 এ। ধাপ 2 থেকে 3 এ এখানে কি ঘটে? আমরা জানি এটা কার্নো ইঞ্জিনের এর পরবর্তী ধাপে অফকোর্স রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে। রুদ্ধতাপ মানে কি? তাপটা রুদ্ধ। ঠিক আছে, মানে এখানে তাপের কোনো পরিবর্তন হয় না, মানে ডিকিউ এর মান কত? 0। যেহেতু ডিকিউ এর মান 0, তাহলে এন্ট্রপির মানের মধ্যে যদি তুমি ডিকিউটা বসাও, তাহলে অফকোর্স এখানে এন্ট্রপির মান কত পাইবা? 0 পাইবা। তার মানে 2 থেকে 3 এ এন্ট্রপির মান হচ্ছে 0। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এখন দেখো 3 থেকে 4 এর ক্ষেত্রে আবার কি ঘটে? এটার এই দিকটা কিন্তু কি ছিল? সমষ্ণ প্রসারণ। তাহলে এই পাশ থেকে এই পাশে সমষ্ণ সংকোচন। তাহলে এখানে সমষ্ণ সংকোচন ঘটে, তাহলে সমষ্ণ সংকোচন সমষ্ণ প্রসারণের উল্টাটা হবে। সমষ্ণ প্রসারণে কি ছিল? ডিএস এর মান বেড়েছিল, এন্ট্রপির মান বেড়েছিল, আর এখানে এন্ট্রপির মান কমে যাবে। ঠিক আছে, এটা তোমরা সুন্দর করে লিখবা। তারপরে 4 থেকে আবার 1, 4 থেকে 1 আবার কি হয়েছে বলতো? এটার উল্টাটা কিন্তু, তার মানে রুদ্ধতাপীয়, এটা এখানে প্রসারণ ঘটেছিল, এখানে রুদ্ধতাপীয় সংকোচন। তার মানে রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে কি হবে? রুদ্ধতাপীয় মানে কি? ডিকিউর মান 0, তাহলে এই ক্ষেত্রে আবার আমি কি পাবো? ডিএস তথা এন্ট্রপি পরিবর্তন 0 পাবো। তাহলে ধাপগুলো আমি আবার একটু ব্যাখ্যা করে দিচ্ছি, খেয়াল করো। 1 থেকে 2 এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ মানে কি? টি1 আর টি2 সেম থাকবে, আর যেহেতু সমষ্ণ প্রসারণ, তাহলে ডিকিউটা চেঞ্জ হয়। তো ডিকিউর মান যেহেতু বাড়বে, তাহলে অফকোর্স এন্ট্রপির পরিবর্তন হবে এবং সেটা বৃদ্ধি পাবে। 2 থেকে 3 এই ধাপের মধ্যে কি হবে? রুদ্ধতাপীয় প্রসারণ ঘটবে। রুদ্ধতাপ মানে কি? এখানে ডিকিউর মান 0, যেহেতু ডিকিউর মান 0, অফকোর্স ডিএস তথা এন্ট্রপির পরিবর্তন মাস্ট বি 0। 3 থেকে 2 এটার উল্টা প্রক্রিয়াটা হয়েছে। তাহলে এটা ছিল সমষ্ণ প্রসারণ, তাহলে এটা হবে সমষ্ণ সংকোচন। আর সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে কি হয়? T3 আর T4 টা সমান হয়, কিন্তু
সমুষ্ণ সংকোচনের ক্ষেত্রে কিন্তু কি হয়, ডিটা চেঞ্জ হয়, কিন্তু ডিটা কমে যায়, ডিকিউ চেঞ্জ হয় কিন্তু ডিকিউটা কমে যায়, আর ডিকিউ কমে গেলে অফকোর্স ডিএসটাও তথা এন্ট্রপিটাও কমে যাবে। ঠিক 4 থেকে 1 এই প্রক্রিয়াটা হচ্ছে 2 থেকে 3 এই প্রক্রিয়ার উল্টা। তাহলে এটা ছিল রুদ্ধতাপীয় প্রসারণ, এটা হবে রুদ্ধতাপীয় সংকোচন। যেহেতু এটাও রুদ্ধতাপ প্রক্রিয়া তাই এইখানেও ডিকিউ শূন্য, ডিকিউ শূন্য তাই ডিএস শূন্য। এই কথাগুলো একটু গুছিয়ে লিখে দিবা, এবং কিভাবে লিখে দিবা কোনো টেনশনের কারণে আমি ভিডিও শেষে দিয়েছি। এখানে দুইটা গ্রাফ দেওয়া আছে। এখানে দেখো, ধরো একটা বস্তুর আয়তন আর চাপের সম্পর্ক দেওয়া আছে, এবং এই এ এবং বি থেকে দুইটা পথ দেওয়া আছে। এদিকে একটা পথ, আমি যদি এটাকে একটু সুন্দর করে আঁকি, আবার এদিকে আরেকটা পথ, ঠিক না? ঠিক এখানেও এদিকে একটা পথ, এদিকে একটা পথ, মানে হচ্ছে এ থেকে বি, বি থেকে আবার এ থেকে বি আবার বি থেকে এ। এখন এখানে বলা হয়েছে ফিগার 1 এর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, তার মানে ফিগার 1 এর ক্ষেত্রে আমি এন্ট্রপির পরিবর্তনটা বের করব, আর ফিগার 2 এর ক্ষেত্রে অভিকর্ষজ বল দ্বারা যে কাজ হবে সেই কাজটা বের করব, ঠিক আছে? এবং সেই কাজটা বের করার পরে বলছে অভিকর্ষজ বল দ্বারা কাজ অবস্থানের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে না। মানে এখানে যে এন্ট্রপির পরিবর্তনটা এবং এখানে যে কাজের পরিবর্তনটা আমরা বের করব, এটা পথ এ থেকে বি হোক বা বি থেকে এ হোক, এ থেকে বি হোক কিংবা বি থেকে এ হোক, এই পথের উপর নির্ভর করে না। তাহলে আমি একটু দেখি আসলে কি পথের উপর নির্ভর করে কি করে না। আমি আগে এ থেকে বি পথে এন্ট্রপিটা বের করব, তারপরে বি থেকে এ হতে এন্ট্রপিটা বের করব। তাহলে খেয়াল করো, আমি যদি এটা প্রথম অংশটার দিকে তাকাই, আমি যদি এটার এ থেকে বি পথে এন্ট্রপিটা বের করি, তাহলে এটা হচ্ছে DS1, ঠিক আছে তো? এবং আমরা জানি যেহেতু এটা একটা প্রত্যগামী প্রক্রিয়া, তাহলে অফকোর্স কিন্তু প্রত্যগামী মানে কি, মানে যেই পথে গেছে তার উল্টা পথে আবার ওই বিন্দুতে ফিরে আসছে। তাহলে এটা যেহেতু প্রত্যগামী প্রক্রিয়া, তাহলে অফকোর্স আমি যদি এ থেকে বি এর এন্ট্রপির পরিবর্তন বের করি, আবার বি থেকে এ টা বের করি, এ থেকে বি আবার বি থেকে এ, এ থেকে বি আবার বি থেকে এ, এটাকে যদি DS2 বলি, তাহলে এই যেহেতু এটা একটা প্রত্যগামী প্রক্রিয়া, তাহলে কিন্তু এটার এন্ট্রপির মান কত হবে, শূন্য হবে, ঠিক আছে? তাহলে এখন আমি যদি এখানে এ থেকে বি পথে DS1 টা রেখে দিলাম, আবার এখানে বি থেকে এ পথে DS2 টাকে যদি আমি বাম পাশে নিয়ে যাই, তাহলে বাম পাশে নিলে কি হচ্ছে বলতো, মাইনাস বি এ DS2। তাহলে একটু খেয়াল করো, আমরা কিন্তু একটা সূত্র জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, আমি যদি এই কি বলে আপার লিমিট এবং লোয়ার লিমিটটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এই মাইনাসটা উঠে যাবে। তাহলে অফকোর্স এটা কিন্তু কি হবে বলো তো, উপরে বি যাবে নিচে এ আসবে। তাহলে তুমি একটু তাকাই দেখো, এটাও এ থেকে বি, এটাও এ থেকে বি, এবং এটা DS1 আর DS2 এটা কিন্তু পরস্পর সমান। তাহলে খেয়াল করো, কোন পথে এন্ট্রপিটা হিসাব করছি সেই পথ কিন্তু বিবেচনায় নেই, কারণ দুইটাই কিন্তু পরস্পর সমান। তাই আমরা বলতে পারি কি, বি বিন্দু হতে এই বিন্দুতে এন্ট্রপির পরিবর্তন যা, এই বিন্দু থেকে বি বিন্দুতে এন্ট্রপির পরিবর্তন ঠিক তাই। তার মানে কি এই সিদ্ধান্ত কি আমরা দিতে পারি না যে আসলে পথের উপর এন্ট্রপির মান নির্ভর করে না, ঠিক আছে? সেটা কিভাবে দিলাম আমি আবার বলে দিচ্ছি। আমি এ থেকে বি এর এন্ট্রপির পরিবর্তন, বি থেকে এ এর এন্ট্রপির পরিবর্তন, যোগফলটা শূন্য লিখছি। কেন? কারণ এটা প্রত্যগামী প্রক্রিয়া। শূন্য লেখার পরে আমি এটাকে ওই পাশে নিয়ে দেখলাম যে দুইটা আসলে কি সেম, তার মানে পথের উপর নির্ভর করে না। তার প্রথম অংশ আমার শেষ। এখন আমি দেখাবো এই গ্রাফের ক্ষেত্রে কাজের ক্ষেত্রেও কি এই কাহিনীটা ঘটে কিনা। এখানে তো দেখলাম এন্ট্রপি আসলে পথের উপর নির্ভর করে না, কারণ এন্ট্রপি দুইটাই সমান। এখন কাজের ক্ষেত্রে দেখো, দেখো একটু কি বলা হয়েছে। তুমি যদি এ থেকে বি পথ হিসাব করো, এ থেকে বি পথে কাজটা বের করি, হ্যাঁ, কাজটা কি হবে, W1 সমান সমান এ থেকে বি এ কাজটা হবে। দেখো এটা কিন্তু আমার নিচে থেকে উপরের দিকে গেছে, মানে আমি অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করছি, তার মানে মাইনাস mgs। আর এ এবং এ থেকে যদি বি হয়, বি থেকে যদি এ হয়, এটা কিন্তু আমি অভিকর্ষজ বলের দিকে কাজ করছি, তাহলে অফকোর্স এটা প্লাস mgs। তাহলে মোট কাজ কি হবে বলো, মোট কাজ কিন্তু আসলে শূন্যই হচ্ছে। তোমরা দেখছো কৃতকাজের পরিমাণ শূন্য, তার মানে কি এখানে কি কোন পথে গেছি কোন পথে আসছি সেই পথের উল্লেখ করার দরকার আছে না, কারণ মান শূন্য হইছে। তার মানে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে অভিকর্ষজ দ্বারা
কাজ এবং আদি চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করে না, মানে অভিকর্ষ বল দ্বারা কাজ আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে না। তার মানে এই হচ্ছে আমাদের গহের অ্যান্সারটা। এটাকে সুন্দর করে একটু লিখতে হবে। তো আমি আমার ভিডিও শেষে আমি এটার একটা নমুনা কপি দিয়ে দিব, তোমরা ওইখান থেকে হেল্প নিয়ে নিজের মতো করে সুন্দর করে লিখতে পারো। তো এই হচ্ছে আজকের অ্যাসাইনমেন্ট। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, এবং প্লিজ দয়া করে যারা আমার ভিডিওটা দেখতেছো, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম।